নির্বাচনে হেরেও যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্যমন্ত্রী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এজন্য কপালে লাথি পায়ে সালামের মতো একটি ঘটনা। সেটা কিভাবে হলো এটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো একটু। দীর্ঘ ৪ দশক যে এই শাসনামল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বাম রাজনীতির ৪ দশকের রাজনীতির অবসান ঘটিয়ে বিজেপি প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে যখন ক্ষমতায় আসছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বিভিন্নভাবে সমালোচিত হচ্ছেন, বিভিন্নভাবে আলোচিত হচ্ছেন, বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তিনি তার যে কৃতকর্মের যে ফলাফলগুলো সেগুলা কিভাবে তিনি উপভোগ করবেন সেগুলো নিয়ে কথা হচ্ছে। দর্শক, মানে এই যে আজকের বিষয়টি, এই বিষয়টি হচ্ছে একদম মানে করেন যে মমতার যে কপালে লাথি পায়ে সালামের মতো একটি ঘটনা। যে তিনি যখন নির্বাচনে হেরে গিয়ে একটা ধাক্কা খেয়েছেন, সেই সময় একটা এমন একটা অফার চলে আসছে, যে অফারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়। তো বিষয়টি আসলে আপনাদের সাথে একটু পরিষ্কার করি। আমরা জানি যে এখানে 294টি আসনে নির্বাচন হয়েছে। সেখানে একটা আসনে ঝামেলা আছে। 293টি আসনের ভিতরে ফলাফল ঘোষণার মধ্যে দিয়ে 207টি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ পেয়েছে এবং সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র 80টি আসন এবং বাকি কয়েকটি আসন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পাইছেন। যাই হোক, এবার এই যে নির্বাচনে হারার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কথা শুনেছেন, সেদিকে একটু পরে যাচ্ছি। আগে আমি এই প্রসেসিংটা আমি দেখে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যে আমরা ইতিমধ্যে জানি যে এই কেন্দ্রীয় সরকারের যে নির্বাচন কমিশন আছে, এখন জ্যেষ্ঠ কর্মকর্তারা ইতিমধ্যে কলকাতায় তারা এসেছে এবং তারা ইতিমধ্যে রাজ্যপালকে তারা নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করেছে। তো এই রাজ্যপালকে যখন ফলাফল ঘোষণা করা হবে, রাজ্যপাল কি করবে? রাজ্যপাল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এই পরবর্তী শপথ বাক্য পাঠ করা আগ পর্যন্ত বর্তমান মুখ্যমন্ত্রীকে তিনি অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের একটা অফার করবেন। কেমন কথা হচ্ছে না? মাত্র 2-3 দিনের জন্য। অর্থাৎ এই বর্তমান সরকার তারা শপথ নেওয়ার দিন তারিখ ঠিক করেছে আগামী 9 তারিখ, অর্থাৎ এই দিন হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই উপলক্ষে এই দিনটাকে একটি স্মৃতিচারণ করার জন্য বা এই স্মৃতি স্মরণ করে রাখার জন্য এই দিনটিকে বর্তমান বিজেপি সরকার তিনি বেছে নিয়েছেন যে আজকের এই 9 তারিখে যদি এই শপথ বাক্যটা তারা যদি আনুষ্ঠানিকভাবে পালন করে তাহলে একটা স্মৃতি হয়ে থাকবে বাংলাতে। তো সেই হিসেবে 9 মে এই নতুন সরকারের শপথ গ্রহণ হবে। 9 মের পর থেকে হয়তোবা 15 দিন অথবা 1 মাসের ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারি বাসভবন ছেড়ে দিতে হবে। তখন কি করবে মমতা বন্দ্যোপাধ্যায়? এটা হচ্ছে আনুষ্ঠানিক একটা সাংবিধানিক প্রক্রিয়া। ঠিক আছে? এই প্রক্রিয়ার মধ্য দিয়েই তাকে যেতে হবে। এই প্রক্রিয়ার বাইরে তিনি যখন কথা বলবেন বা কাজ করতে যাবেন, তখন অবশ্যই সরকারের বিরোধী কাজ হবে, কেন্দ্রীয় সরকারের বিরোধী কাজ হবে, প্রশাসনিকভাবে প্রশাসনের বিরুদ্ধে কাজ হবে, সংবিধানের বিরুদ্ধে কাজ হবে। তখন সংবিধানের বিরুদ্ধে যখন মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবে, তখন তিনি কোন পরিস্থিতির মধ্যে পড়তে পারেন সেটা তো একবার ভেবে আপনারা ভাবতেই পারছেন যে কোন পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার বলেছেন, আবারও বলছেন তিনি ক্ষমতা ছাড়বেন না, তিনি হারেননি, তিনি পদত্যাগ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগ না করে তখন কি হতে পারে? দেখেন, এখানে সংবিধান অনুযায়ী যখন 9 তারিখে শপথ বাক্য পাঠ করবে, তখন অবশ্যই বিজেপি সরকার, তখন সরকার আনুষ্ঠানিকভাবে তারা সরকার এখান থেকে একজনকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে, সেটা শুভেন্দু হোক আর অন্য যারাই হোক, তাদের মধ্যে যে কোনো একজনকে যখন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হবে, তখন তিনি নতুন সরকারের মুখ্যমন্ত্রী হবেন। প্রশাসন বলেন, আইন বলেন, সকল বলেন, তখন তার কথা বা তার হুকুমে চলবে, এটাই স্বাভাবিক। যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারি বাসভবন ছাড়বেন না, পদত্যাগ করবেন না, তখন প্রশাসনিকভাবে তিনি হেনস্থার শিকার হবেন, বাধ্য করা হবে তাকে। ইভেন তাকে কেন্দ্রীয় সরকার থেকে তাকে বরখাস্ত করা হতে পারে, এরকমও দাবি উঠছে। আসামের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগ না করে তাহলে তাকে বরখাস্ত করতে হবে, বরখাস্ত করার অনুরোধ জানানো হবে। তো কেন্দ্রীয় সরকার যখন তাকে বরখাস্ত করবে, তখন তো তাকে পাওয়ার এমনিতেই চলে যাবে, তার তো আনুষ্ঠানিক কোনো পাওয়ার থাকবে না। আনুষ্ঠানিক যখন পাওয়ার না থাকবে, তখন প্রশাসনের পক্ষ থেকে তারা কি করবে? সরকারি বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হবে, প্রশাসনিকভাবে হেনস্থার শিকার হবে, রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক আরো অস্থিরতা বেড়ে যাবে। ইতিমধ্যে সেটা অনেকটাই বেড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা মতে বা তার বক্তব্য শুনে তার যে কর্মীরা আছে বা সাধারণ অনেক যারা ভক্তরা আছে, তারা কিন্তু ইতিমধ্যে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং বিরোধী শক্তি যারা বিজেপিদের ভিতরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন। এই নির্বাচনকে হারে না, নির্বাচন কারচুপি, নির্বাচন কমিশন নিয়ে কথা বলতেছেন।
তো সবকিছু মিলে কিন্তু ব্যাপকভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন অন্য রকম একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এটা অত্যন্ত মনে করেন যে রাজনৈতিক পরবর্তী সময়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টাকে উভয় রাজনৈতিক শক্তিগুলো তারা উত্তেজনা ছড়িয়ে দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। যার কারণে দেখা যায় যে অনেক ক্ষতি হয়ে যায় অনেক সময়। এর মধ্যে তারই ধারাবাহিকতা দেখেন একটা বিষয় ঘটে গেছে ইতিমধ্যে, যদি মর্মান্তিক একটা ঘটনা, সেটা হচ্ছে বিজেপির অন্যতম একজন নেতা যিনি আগামীতে মুখ্যমন্ত্রী হিসাবে অনেক দৌড়ে এগিয়ে আছেন, কয়েকজন মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনার মধ্যে যার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি শুভেন্দু অধিকারী, যিনি রাজনৈতিকভাবে অনেক আলোচিত সমালোচিত, সেই ব্যক্তির একান্ত সহকারী বা ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তো এই চন্দ্রনাথ, এই চন্দ্রনাথকে তিনি গুলি করে হত্যা করা হয়েছে বুধবার রাত্রিতে। তো বুধবার রাত্রিতে যখন চন্দ্রনাথ তিনি ২৪ পরগনা জেলা মধ্যমগ্রাম দোহরি এলাকায় চলন্ত গাড়ি লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোড়ে। অর্থাৎ এই ব্যক্তি যখন রাত্রিবেলা তখন যাচ্ছিলেন তখন তাকে ফলো করে দুর্বৃত্তকারীরা। তাকে ফলো করতে করতে যখন এই ২৪ পরগনার জেলার মধ্যম গ্রামের কাছাকাছি তখন তিনি এসে পড়েন, তখন তাকে লক্ষ্য করে দুর্বৃত্তকারীরা ৪ রাউন্ড গুলি ছোড়ে। ৪ রাউন্ড গুলির মধ্যে তিনি গুলিবিদ্ধ হন এবং তার যে বন্ধু ছিল বুদ্ধদেব গেরাও, তিনিও আহত হয়েছেন। এই ঘটনা যখন ছড়িয়ে পড়ে তখন রাজ্য জুড়ে একটা তীব্র একবার উত্তেজনা সৃষ্টি করে ফেলে দুই পক্ষ। এটা রাজনৈতিক প্রতিহিংসা, কারণ বিজেপি মনে করতেছে এটা অবশ্যই তৃণমূল কংগ্রেসের কাজ। তৃণমূল কংগ্রেস মনে করতেছে যে বিজেপি কাজটা ঘটাইয়া এখন তৃণমূলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা তো অবশ্যই রাজনৈতিক একটা সিস্টেম। তো চন্দ্রনাথ চন্দ্রনাথ বসবাস করতে হচ্ছে যে ইয়াতে ২৪ পরগনা মধ্যম গ্রামে, যদিও তার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়, কিন্তু তিনি রাজনৈতিকভাবে বলেন যে কোনো ভাবে হলে তিনি ২৪ পরগনার মধ্যম গ্রামে বসবাস করতেন এবং তিনি এই যে শুভেন্দু অধিকারী একজন ব্যক্তিগত সহকারী হিসেবে এবং তিনি নির্বাচনী প্রচারণার তার যে দল কাজ করেছে সেই দলের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং সক্রিয় একজন সদস্য ছিলেন। চন্দ্রনাথ এবং বুদ্ধদেব ভেরা দুজনে খুব সক্রিয়ভাবে তারা রাজনৈতিক মাঠে তারা নির্বাচনী প্রচারণা করেছে। এই নির্বাচনী প্রচারণাকালীন সময় থেকে হয়তোবা তার উপরে একটা প্রতিহিংসা জন্মেছে, কারণ মধ্যম গ্রামে তিনি, তার জন্মসূত্রে বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, কিন্তু তিনি বসবাস করতেন ২৪ পরগনার মধ্যম গ্রামে। এটাও একটা কারণ হইতে পারে, কারণ এক জেলা থেকে অন্য জেলায় এসে যখন তার কর্তৃত্ব দেখানোর চেষ্টা করবে তখন অবশ্যই ওই জেলার বা ওই অঞ্চলের মানুষ, ওই গ্রামের মানুষ, তারা কিন্তু এটা অবশ্যই তাকে অন্য ভিন্ন চোখে দেখবে। হয়তোবা এই নির্বাচনী প্রচারণা মাঠে গিয়ে হয়তোবা এমন কোনো কার্যক্রম করেছে কিনা বা এমন কোনো আচরণ করেছে কিনা যেটা হয়তোবা কোনো একটা পক্ষকে তীব্রভাবে তাকে আঘাত করেছে, যার কারণে প্রতিহিংসামূলকভাবে এটা হতে পারে। তবে পুলিশ সদস্যরা জানিয়েছে যে তিনি যখন গুলিবিদ্ধ হন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাকে তার মৃত ঘোষণা করে এবং বাকি যে তার বন্ধু যে আছে বুদ্ধদেব, ইনি এখনো জীবিত আছেন, তবে অনেকটাই গুরুতর আহত অবস্থায় আছেন। তো পুলিশ বলছে যে হত্যাকাণ্ডের পিছনে আসলে রহস্যটা কি এটা এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তারা গোয়েন্দাদের মাধ্যমে হয়তোবা পরবর্তীতে এটা নিশ্চিত হবে যে আসলে এর পিছনের রহস্যটা কি। এবং রাজ্য জুড়ে মোটামুটি এটা নিয়ে একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে, কারণ শুভেন্দু অধিকারী ইতিমধ্যে আমরা জানি যে উনি বিজেপির অত্যন্ত জনপ্রিয় এবং আলোচিত সমালোচিত একজন ব্যক্তি। যাই হোক, উনি পরবর্তী যে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা অনেক দূরে গিয়ে। তো এই মুখ্যমন্ত্রী যদি উনি হয়ে যান, কারণ আর দুদিন পরেই তো মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা, যেই হোক না কেন, বুদ্ধদেব শুভেন্দু অধিকারী হোক বা অন্য কেউ হোক, যে কেউ একজন হয়ে আসবেন। তো এই মুহূর্তে এই ঘটনাটা আসলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যাপকভাবে একটা উত্তেজনা ছড়িয়ে পড়বার মতো, কারণ পরপর যে বিষয়গুলো ঘটেছে, আমি ভিডিও শুরুতে যেটা বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগ না করে, তিনি তার কথা মতো, তার ভাষ্য মতো তিনি যদি পদত্যাগ না করে তাহলে সেক্ষেত্রে কি হবে। আমি তো বলেছি যে সেখানে একটা উত্তেজনা ছড়িয়ে পড়বে এবং এই যে শুভেন্দু অধিকারীর যে ব্যক্তিগত সহকারীকে তাকে হত্যা করা হলো, এটা নিয়েও রাজনীতিতে একটা ব্যাপকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে। তো দুটো জিনিস পাশাপাশি যখন খুব ঘনিয়ে আসতেছে, ৯ মে যখন হয়তো নির্বাচনী যে যারা বিজয়ী প্রার্থী তারা যখন শপথ বাক্য পাঠ করবে, সেই শপথকে ঘিরেই উত্তেজনা আরো ছড়িয়ে পড়বে। মমতার যে যারা যারা ভক্ত আছে বা তারা রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা আছে তাদের মধ্যে একটা তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়বে। সবকিছু মিলে আসলে রাজনৈতিক পরবর্তী পরিস্থিতিটা কন্ট্রোল করা প্রশাসনের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তো আমরা আশা করি আসলে রাজনৈতিক প্রতিহিংসা না করে সবকিছু ফলাফলকে মেনে নিয়ে পরবর্তী স্টেপ গ্রহণ করা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে এটাই বুদ্ধিমানের কাজ হবে।
তিনি যদি এখনো যদি এই উত্তেজনা ছড়িয়ে দেবার চেষ্টা করে, এটাকে পদত্যাগ না করে, তাহলে আরো উত্তেজনা ছড়িয়ে পড়বে, আরো বিষয়টাকে মানে ঘোলাটে হওয়ার সম্ভাবনা দেখা দেবে। তো আসলে এই পরিবেশ পরিস্থিতির উত্তোলনের একমাত্র উপায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেজাল্টটা মেনে নিয়ে তাকে রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বোঝাইতে হবে যে তোমরা আসলে যাকে নির্বাচিত করেছো সে সঠিক না আমি সঠিক, এই বিষয়টিকে তাকে ক্লিয়ার করতে হবে। কারণ তার নামে বিভিন্ন ক্লেম আছে। বিগত ৩ বারের ক্ষমতা থাকাকালীন সময়ে তিনি তার নামে বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে। তার দলের নামে বেশ কিছু দুর্নীতি এবং দলের নেতাকর্মীদের নামে বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে। এই বিষয়গুলোকে নিয়ে যখন সাধারণ মানুষের ভিতরে যখন তীব্র মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তখন থেকে তো মানুষ ভিন্ন কোনো পথ খোঁজা শুরু করে দিয়েছে, একটা পরিবর্তন শুরু করে দিয়েছে, যেটা বিজেপির স্লোগান ছিল পরিবর্তন চাই। এইটাকে মানুষ গ্রহণ করে ফেলেছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও পরবর্তী স্টেপ নিতে হবে যে পরিবর্তন চাই। তাহলে হয়তোবা আবার জনগণ হয়তো যদি বিজেপি তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে জনগণের যে চাওয়া সেটা যদি পূরণ করতে পারে, তাহলে বিজেপি টিকে থাকবে। বিজেপি যদি তার জনগণের চাওয়া অনুপাতে যদি কোনো কার্যক্রম না করে, তাহলে টিকে থাকতে পারবে না। এটি বাস্তবতা। আমি মনে করি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজনৈতিক উত্তেজনা না ছড়িয়ে যেগুলো সরকারি রুলস আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেগুলো যেভাবে যেটা করা উচিত, সেটাই আমার মনে হয় করাটা ভালো হবে। দর্শক, আপনাদের এই বিষয়ে মতামত কি? কমেন্টসে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।